দয়া করে আমাকে মৃত্যুদণ্ড দিবেন না মহারাজ। আমায় যদি বাঁচিয়ে রাখেন তবে এক রাতের মধ্যে আমি আপনাকে আমার পুরো জীবনে অর্জিত সমস্ত জ্ঞানের সমন্বয়ে এমন এক কিতাব রচনা করে দিব যার মধ্যে এই পুরো ব্রহ্মাণ্ডের সমস্ত প্রশ্নের উত্তর এবং এই ব্রহ্মাণ্ডের উপর কিভাবে রাজ করা যায় তার সব মন্ত্র লেখা থাকবে। বর্তমান চেক প্রজাতন্ত্রের কোন এক রাজার আমলের কথা। সময়টা তখন 1300 খ্রিস্টাব্দের কাছাকাছি। এক সন্ন্যাসী রাজ্যের নিয়মের খেলাপে যেয়ে এক গুরুতর অন্যায় করে, যার ফলে তাকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই কঠোর শাস্তি থেকে নিবৃত্তি পাওয়ার জন্য তিনি রাজার কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেন যে তিনি এক রাতের মধ্যে এমন এক বই রচনা করবেন যে বইয়ে মহাবিশ্বের সমস্ত রহস্য লুকিয়ে থাকবে, যেখানে মানুষের সমস্ত জ্ঞান থাকবে। তিনি কাজে লেগে গেলেন, কিন্তু টানা লেখার পরেও সেই পাণ্ডুলিপি লেখা শেষ হলো না। মধ্যরাতে তিনি বুঝতে পারলেন তার একার পক্ষে এই কাজ করা সম্ভব না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সন্ন্যাসী এক বিশেষ প্রার্থনায় বসে গেলেন। তবে প্রার্থনাটা তিনি ঈশ্বরের কাছে না করে নিপতি দেবদূত শয়তান অর্থাৎ লুসিফারের নিকট করলেন। কিছুক্ষণ পরেই দেয়ালে কালো অভয়ব হয়ে সন্ন্যাসীর ঘরে নরকের পুত্র লুসিফারের আবির্ভাব হয়। তাদের দুজনের মধ্যে একটা চুক্তি হয়। চুক্তিটা ছিল এই রকম: লুসিফার যদি এই বই এক রাতের মধ্যে লিখে দেয় তবে সন্ন্যাসী তার আত্মা লুসিফারকে উৎসর্গ করবে। লুসিফার তার প্রস্তাবে রাজি হয়ে গেল। বিনিময়ে সন্ন্যাসী নিজের আত্মা উৎসর্গ করে দিলেন লুসিফারের প্রতি। লুসিফার এক মুহূর্তের মধ্যে সেই বইয়ের কাজ শেষ করে দিলেন। তৈরি হয়ে গেল বিশ্বের সব থেকে অদ্ভুত এবং আশ্চর্যজনক বই, আমনেস রেসপন্দের। সর্বশ্রেষ্ঠ কিতাব অবশ্যই আল কোরআন। সন্ধ্যার আবসা আলোতে মেহেরজান চোখের পানি মুছতে মুছতে পুরনো ইট খসে যাওয়া দোতলা বাড়ির ছাদে চলে এলো। চোখের পানি টপ টপ করে রেলিংয়ের উপরে আশ্রে পড়ছে অনবরত। গালে আসমাত দেওয়া থাপ্পড়ের লাল ডাকটা বেশ ফুটে আছে। মেহেরজানের পেছনে 3টা অভয়ব দাঁড়িয়ে আছে। 3টা অভয়বের মধ্যে সবচেয়ে বড় অভয়বটা ধীর পায়ে মেহেরজানের দিকে এগিয়ে এসে মেহেরজানের চোখে চোখ রাখল। বড় বড় পাখাযুক্ত শক্তিশালী অভয়টার চোখ ক্রমশ নীল হয়ে যাচ্ছিল। একই সাথে মেহেরজানের চোখ রক্তবর্ণ হচ্ছিল। অভয়টা আস্তে করে বলে উঠল, হ্যাঁ, এই তো হচ্ছে। আজ আমরা মিলিত হবই। আমার গোত্রের কেউ কল্পনাও করতে পারবে না আমি একজন পিওর ব্লাডের কুমারীর সাথে মিলন করেছি। মেহের, হচ্ছে হচ্ছে আরেকটু। কথাটা শেষ করতে না করতেই মেহেরজানের চুলগুলো অদ্ভুত আচরণ শুরু করে দিল। আশেপাশে কোনো বাতাস ছিল না, তবুও মেহেরজানের চুলগুলো নড়াচড়া শুরু করে দিল। ধীরে ধীরে চুলের নড়াচড়া যেন বেড়েই চলছিল। মেহের, আরেকটু আরেকটু হলেই আমি অসাধ্য সাধন করে ফেলব। অভয়টার কথা শেষ করতেই মেহেরজানের চুলগুলো হাজার হাজার বিষাক্ত সাপে পরিণত হয়ে অভয়টাকে কামড়ে ধরল। অভয়টা পাখা নাড়িয়ে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু হাজার হাজার সাপের ছোবল থেকে কোনো ক্রমেই নিজেকে ছাড়াতে পারছিল না। শুরু হলো অভয়টার আর্তনাদ। পেছনে দাঁড়ানো বাকি অভয় দুটো ভয় পেয়ে গেল এই দৃশ্য দেখার পর। সব থেকে ছোট অভয়টা ঠুকরে কেঁদে উঠে পাশে দাঁড়ানো অভয়টাকে জড়িয়ে ধরল। করুণ কণ্ঠে বলে উঠল, মা, বাবা কি আগের মতো আবারও ফিরে আসতে পারবে? আমার অনেক ভয় করছে। ভয় পাস না রে বাবা, এই পিওর ব্লাডের কুমারী নিজের শক্তি ফিরে পাচ্ছে। তবে এখনো এই কুমারীর শক্তি পরিপূর্ণ হয়নি। দেখিস, তোর বাবা ঠিকই ফিরে আসবে। বাচ্চাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল পাশে দাঁড়ানো অভয়টি। মেহেরজানের চোখ এক দৃষ্টিতে চেয়েই আছে অভয়টার দিকে, যেন তার কোনো হিতাহিত জ্ঞান নেই। ওদিকে অভয়টার ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। হাত দুটো ঝুলে পড়ে গেল। এমন সময় পেছন থেকে একটা পেঁচা উড়ে এসে অভয়টার চোখে থুতু ছিটাতেই সাপগুলো ওকে ছেড়ে দিয়ে ফনা তুলে সতর্ক করে দেয়। মেহেরজানের থেকে ছিটকে যেয়ে অভয়টা দূরে পড়ে গেল। সাপগুলো আবার চুলে পরিণত হবার সাথে সাথে মেহেরজান লুটিয়ে পড়ল মাটিতে অচেতন হয়ে। হামাগুড়ি দিতে দিতে অভয়টা ওর নীলসে রক্তাক্ত মুখে হাত দিয়ে দূরে সরতে লাগলো। পেঁচাটা উড়ে মেহেরজানের উপরে বসে পড়ল। রক্তবর্ণ চোখ নিয়ে অভয়টার দিকে তাকিয়ে বলল, দিওন, তুই নিশ্চয়ই ভুলে গিয়েছিস মেহেরজানের শক্তি ফিরে আসা শুরু হয়ে গিয়েছে।
অতি শীঘ্রই সে তার পরিপূর্ণ জাদু ক্ষমতা আয়ত্ত করে ফেলবে। তোমার এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, না হলে তোমার এই কর্মের জন্য কঠিন শাস্তি অপেক্ষমান। কথাগুলো মনোযোগ দিয়ে শোনার পরে দিওন রাগান্বিত হয়ে বলল, আমার গোত্রকে বাঁচানোর জন্য আমার যদি মরতে হয় তবে আমি তাই করব হিমা। তুমি আমায় আটকাতে পারবে না। এক সময় আমি ঠিকই উদ্দেশ্য হাসিল করে ছাড়ব, কারণ আমাকে আমার জিন গোত্রের প্রতিটা মারিদ জিনকে বাঁচাতে হবে। আমাকে কেউ এই কাজ করার হাত থেকে থামাতে পারবে না। একটা সময় তিনটা অভয়পী হাওয়ায় মিলিয়ে গেল মেহেরজানের সামনে থেকে। একটু পরেই দৌড়ে জিসান ছাদে আসলো মেহেরজানকে নিচে না পেয়ে। মেহেরজানকে ছাদে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পাগলের মতো হয়ে গেল সে। দ্রুত মেহেরজানকে কোলে তুলে নিয়ে ছাদ থেকে নিচে নেমে গেল জিসান। ছাদ থেকে নিচে নামতেই তন্নি দৌড়ে এসে জিসানের কোলে থাকা মেহেরজানকে জড়িয়ে ধরল কান্নারত অবস্থায়। সে জিসানের সাথে সাথে হাঁটছে আর বলছে, মেহেদ্দি, আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় কষ্ট দিয়েছি, আমায় ক্ষমা করো। এখান থেকে দূর হয়ে যা তন্নি, আমার রাগ উঠে গেলে কিন্তু জানিসই কি হবে। আর রাগান্বিত স্বরে জিসান বলল। ভাইয়ের কথা শুনে মেহেরজানকে ছেড়ে দিয়ে তন্নি পেছন পেছন হেঁটে যেতে লাগলো। জিসান মেহেরজানকে নিজের রুমে এনে শায়িত করে দাঁড়ালো। এমন সময় পেছন থেকে আসমা এসে জিসানের শার্ট ধরতেই সে ঘুরে যেয়ে আসমানের গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। গালে হাত দিয়ে টলমল চোখ নিয়ে আসমা বলল, তুমি এই মেয়েটার জন্য আমাকে মারলে জিসান? প্রতি উত্তরে জিসান বলল, তুমি আমার যা হও মেহেরজানও আমার তাই হয়, বরং ও আমার থেকে আরো বেশি কিছু হয়। কিন্তু তুমি আমার খালার মেয়ে থেকে আর বেশি কিছু নও। কথাটা তোমার আর তোমার খালার মাথায় ঢুকিয়ে রেখো। এখন যাও এখান থেকে। গালে হাত দিয়ে আসমা রুম থেকে বেরিয়ে গেল। তন্নি একটা বাটিতে কিছু পানি এনে দেওয়াই জিসান মেহেরজানের মাথায় জলপট্টি দিতে লাগলো। খানিক পরেই জিসানের মা আসলো রাগে কটমট করতে করতে। জিসান, তুই এই বাইরের মেয়ের জন্য আসমার গায়ে হাত দিলি কেন? বললেন মিসেস রহিমা বেগম। মেহেরজানের দিক থেকে মায়ের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে জিসান বলল, কাকে তুমি বাহিরের মেয়ে বলছো মা? আজ এপ্রিলের 19 তারিখ, মেয়েটার জন্মদিন, তাও তুমি ছি। বলছি এই মুখপুরীকে, তুই পুরো ঘটনা না জেনেই আসমার গায়ে হাত দিলি। আজ জন্মদিন দেখে কি ওকে নিয়ে নাচতে হবে নাকি? আহারে, আসমা মেয়েটা কান্না করছে। কতটা কষ্ট পেয়েছে মেয়েটা। সব এই অলক্ষণে হারামজাদির জন্য হয়েছে। আর একটা কথা বললে কিন্তু মা। জিসান আরো রেগে গেল। কি, এই হারামজাদির জন্য তোর মায়ের গায়েও হাত তুলবি? এটাই তো বাকি আছে তোর। আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব মা, আমার মুখ তোমার আর দেখতে হবে না তাহলে। কান্না স্বরে বলল জিসান। তুই এই মেয়ের জন্য মায়ের মুখে মুখে কথা বলছিস? আমি নামাজ পড়ে দোয়া করব যেন ওই মেয়ের দুঃখ কোনোদিনও না যায়। আমার পরিবারকে সারখার করে দিল এই মায়াবিনী হারামজাদি। তোকে এই অলক্ষণে হারামজাদি মেয়েটা রূপের ফাঁদে ফেলেছে। রূপের কাছে পরাজিত হয়ে গেলি জিসান, পরাজিত হয়ে গেলি। বিলাপ করতে করতে রহিমা বেগম ঘর থেকে বের হয়ে নিজের ঘরে গেল। জিসান শান্ত হয়ে বসে মেহেরজানের কপালে জলপট্টির কাপড়টা ঠিকমতো আছে কিনা দেখতে বসলো। একটু পরেই মেহেরজান চোখ খুলল। জিসানকে পাশে দেখে চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ল মেহেরজানের। আমার কলিজা। ফুফিয়ে কেঁদে উঠল জিসান। মেহেরজান কোনো কথা বলছে না। কি রে, কথা বলবি না আমার সাথে? আজও আসমা তোকে মেরেছে তাই না? আমিও ওকে একটা থাপ্পড় দিয়েছি কষিয়ে। তুই একটু হাসি দে কলিজা, একটু হাসি দে। মেহেরজানের চোখের পানিগুলো মুছতে মুছতে বলল সে, আমার এই পৃথিবীর দুই কুলে কেউ নেই জিসান। যারা ছিল সবাই গিয়েছে অনেক দূরে। তুমি আমার বেশি আপন হইও না। হয়তো তুমিও। কথা শেষ করতে না পেরে কান্না করে দিল মেহেরজান। এই পাগলি, চুপ, একদম চুপ। তুইও কি সবার মতো কুসংস্কারে বিশ্বাসী হয়ে গেলি? আমি একজন ডাক্তার, আর আমি এসব বিশ্বাস করি না বুঝলি। তাই কোনো সময় আর এসব বলবি না। এখন শুয়ে পড়, আমি একটু পর খাবার নিয়ে আসবো। শুয়ে পড়। এই তন্নি, ভাগ এখান থেকে, দিকে রেস্ট নিতে দে। তন্নিকে রুম থেকে বের করে বাতি নিভিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময়ে মেহেরজানের কানে কানে জিসান বলল, হ্যাপি বার্থডে কলিজা। দেখতে দেখতে আমার পাখিটা 21 বছরে পা রাখলো। মেহেরজান হেসে দিতেই কপালে একটা চুম্বন দিয়ে রুম ত্যাগ করলো জিসান। জিসান ঘরের দরজা বন্ধ করে দিয়ে চলে গেল বাহিরে। ঘরে মেহেরজান চোখ বন্ধ করে ঘুমানোর জন্য। কেন ওর সাথে এসব হচ্ছে? উপরওয়ালা এতটা পরিমাণ কষ্ট দিয়ে কাউকে কিভাবে দুনিয়াতে পাঠাতে পারে?
মা বাবা দুজন দুইটা দুর্ঘটনায় মারা গেল আলাদা আলাদাভাবে। বাবা মারা গেল সাগরে জাহাজে ডুবে, ঠিক সেই দিনই মা মারা গেল রান্না করতে যেয়ে আগুনে পুড়ে। একদিনে এভাবে বাবা মা দুজনকে হারানোর বেদনাটা মোটেই ক্ষুদ্র ছিল না মেহেরজানের কাছে। বাবা মা হারিয়ে নিঃস্ব হয়ে বসা মেহেরজানকে আগলে রাখে তার চাচা ও জিসানের বাবা ইসরাফিল আলী। গ্রামের থেকে সোজা চলে আসেন ঢাকায় মেহেরজানের বাবা তৈরি করা বাড়িতে। তার মতে মেহেরজানকে দেখভাল করার জন্য এই পদক্ষেপ। চাচার আদরে দিব্যি সুখেই ছিল মেহেরজান, কিন্তু এই সুখটাও স্থায়ী হলো না। বাবা মা মারা যাওয়ার 1 বছরের মাথায় প্রিয় চাচাকেও হারাতে হলো মেহেরজানকে। বরাবরের মতো এবারও অদ্ভুত দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যান তিনি। তখন থেকেই চাচি রহিমা বেগমের 2 চোখের বিষ হয়ে যায় মেহেরজান। তাকে অলক্ষণের তকমা দিয়ে একঘরে করে রেখে ঘরের সব কাজ করায় একজন কাজের মেয়ের মতো। মেহেরজান চোখ বুঝলে ঘুম কম, এসব দুঃস্বপ্ন আসে বেশি। নানান ধরনের স্বপ্ন যেন ওর প্রতিদিনকার সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ মাথায় বেশ ঠান্ডা হাতের স্পর্শ অনুভূত হয়। আস্তে করে চোখ খুলতেই মেহেরজান তার পাশে এক অদ্ভুত নারীর উপস্থিতি টের পেল। তিনি আবারও এসেছেন। তার হাতের স্পর্শ পেলেই মেহেরজানের সব দুঃখ নিমেষেই দূর হয়ে যায়। মায়াবী কণ্ঠে সেই নারীটা বলে উঠল, মেহেরজান, তোমার সব দুঃখ একদিন ঠিকই চলে যাবে, মন খারাপ করো না। চোখের পানি ফেলতে ফেলতে মেহেরজান বলল, তুমি আসলেই অনেক ভালো। তোমার উপস্থিতি যে আমায় আমার মায়ের কথা মনে করিয়ে দেয়। কিন্তু তুমি চলে গেলে তোমার কোনো স্মৃতি আমার মনে থাকে না কেন হিমা? কিঞ্চিত হেসে হিমা উত্তর দিল, আমাকে তারা তোমার বিপদ থেকে উদ্ধার করতে প্রেরণ করেছে মা। আমার স্মৃতি তোমার মস্তিষ্কে কখনো স্থায়ী হবে না মেহেরজান, কারণ আমি অতি তুচ্ছ তোমার সামনে। তুমি অনেক সম্মানিত পিওর ব্লাডের অধিকারী। আমার সেই সৌভাগ্য নেই যে আমি একজন পিওর ব্লাডের রাজকুমারীর মস্তিষ্কে নিজের উপস্থিতি কায়েম করতে পারবো। মেহেরজান বলল, পিওর ব্লাড কি হিমা? অনেক দামি কিছু, অনেক বেশি দামি। চোখ দিয়ে ছলছল করে পানি পড়ে গেল হিমার। আমি আসি মা, নিজের যত্ন নিস। হিমা মেহেরজানের চোখের উপরে হাত দিতেই মেহেরজান চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। হিমা অদৃশ্য হয়ে বাড়ির ছাদে যেয়ে আবার পেঁচার রূপ নিয়ে বাড়ির ছাদের এক কোনায় বসে থাকে। জাদুর দুনিয়া কনফিউসিয়াসে কালো জাদুর সম্রাটের শয়তানি হামলা শুরু হয়ে গিয়েছে। প্রতি বছর এই সময়টাতে কনফিউসিয়াসের ধবধবে সাদা আকাশ কালো মেঘের ছায়ায় ঢেকে যায়। মেঘের গর্জনের থেকেও ভয়ঙ্কর গর্জনে সেই বিদ্যুতের রোশনি হিসেবে আবির্ভূত হয় জাদুর দুনিয়ায়। তার আগমনে পাখি কিচিরমিচির শব্দ করে গান গাওয়া বন্ধ করে দিয়ে ঈশ্বরের নাম জপতে থাকে। অনেক জাদুকরেরা এই দিনে ঈশ্বরের নাম জপতে জপতে অজ্ঞান পর্যন্ত হয়ে যায়। ফল ফুলে ভর্তি গাছপালাগুলো অসহায়ের মতো মৃত্যুর কোলে ধাবিত হয়। পশু পাখিগুলো একত্রিত হয়ে থরথর করে কাঁপতে থাকে, কারণ প্রতি বছর এই 19শে এপ্রিল সে আসে। লুসিফারের দূত গ্রিসা, আলবার্ট, আমার শিকারকে তুমি কতদিন লুকিয়ে রাখবে? তোমার এই সুন্দর জাদুর দুনিয়া আমি নিমেষেই ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমার যে তাকে চাই, তাকে পেয়ে গেলে আমি পূর্ণ হব, আর ফিরে পাবো নিজের জৌলুস, আর পাবো আমনেস রেসপন্ডেরের শেষ 10 পৃষ্ঠা। আকাশটা গর্জনে কাঁপিয়ে দিয়ে গ্রিসা কথাগুলো বলল। সম্রাট আলবার্ট তার প্রাসাদের চুরিস্তরের উপরে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে গেল। লাঠিটা কালো অন্ধকার আকাশের দিকে উঁচু করে তুলে বলল, হে পাপিষ্ঠ বিতাড়িত শয়তানের অনুসারী, তুই কখনোই তাকে পাবি না, আর নিজের শরীরকেও আবারও আগের মতো গঠন করতে পারবি না। আমনেস রেসপন্ডের এই কনফুসিয়াসের সম্পদ, সেই বইয়ের শেষ 10 পৃষ্ঠাও তুই পাবি না, আর এই পুরো ব্রহ্মাণ্ড হ্রাস করাও তোর হবে না। তোকে চিরদিনের জন্য শেষ করার মতো ক্ষমতা হয়তো সে ব্যতীত আর কারণ নেই, কিন্তু তোকে 1 বছরের জন্য গায়েব করার মন্ত্র আমাকে শিখিয়ে গিয়েছেন সেই মাসিহার পিতামাতা। সম্রাট আলবার্ট হাতের লাঠিটা আকাশে জ্বলজ্বল করতে থাকা বিদ্যুতের রোশনির দিকে তাক করে চোখ বন্ধ করে নিম্নস্বরে মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্র পড়া শেষ করে ওই বিদ্যুতের রোশনিকে উদ্দেশ্য করে ফু দিতেই গ্রিসার আর্তনাদ শুরু হয়ে যায়। তীব্র ক্ষোভে ফেটে পড়ল গ্রিসা। বিদ্যুতের রোশনিটা আস্তে আস্তে বিলীত হয়ে যাচ্ছিল। আবার 1 বছরের জন্য গায়েব হয়ে যাওয়ার সময় কনফুসিয়াসের সকল জাদুকরকে হুঙ্কার দিয়ে বলে গেল, হে জাদুকরেরা শুনে রাখ,
সবাইকে এর ফল পেতে হবে। আমি গ্রীসা তোদের সবার কাছ থেকে হিসাব নেব। সবাইকে এর ফল পেতে হবে। তার পরিপক্কতার এখনো 4 বছর বাকি। আর তোদের এই সম্রাট আমাকে আর মাত্র 2 বার ভ্যানিশ করতে পারবে। তারপর তারপর কি হবে তোদের? হে ভীত সন্তুষ্ট জাদুকরেরা, জেনে রাখ আমি একদিন ফিরে আসব। একদিন না একদিন ফিরে আমি আসবই। আর আমি ফিরে আসলে এই জাদুর দুনিয়া লুসিফারের নির্দেশে চলবে। নরকের আগুনে পূর্বে এই কনফুসিয়াস। শয়তানের জয় হোক, শয়তানের জয় হোক। ভয়ঙ্কর হাসির সমাপ্তি ঘটিয়ে বিদ্যুতের রশ্মিটা কনফুসিয়াসের আকাশ থেকে ভ্যানিশ হয়ে গেল। আকাশ রং কালো থেকে ধীরে ধীরে সাধারণ হলো। মৃত গাছগুলোর শাখায় আবারও পাতা গজাতে শুরু করলো। পাখিগুলো বাসা থেকে বেরিয়ে আবার গান গাইতে লাগলো। কনফুসিয়াসের বুকে আবার শান্তি নিমজ্জিত হতে লাগলো। বৃদ্ধ সম্রাট আলবার্ট ক্লান্ত হয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। লাঠিটা ছিটকে দূরে পড়ে গেল। পেছন থেকে ওনার সম্রাজ্ঞী মহারানী রামিসা দৌড়ে আসলো সাথে সাথে। মহারাজ, ঠিক আছেন আপনি? আলবার্টের মাথাটা নিজের কোলে নিয়ে জিজ্ঞেস করলেন রামিসা। আমি ঠিক আছি রানী, কিন্তু আমি জানি না আমার এই জাদুর দুনিয়া কতদিন ঠিক থাকে। কথা শেষ করতেই সম্রাট আলবার্ট অজ্ঞান হয়ে গেল। কে এই মেহেরজান? পিওর ব্লাড আসলে কি? কি আছে এই আমনেস রেসপন্ডের মধ্যে? গ্রীসা কি পাবে সেই 10 পৃষ্ঠা? সম্রাট আলবার্ট কার কথা বলছিল বারবার? প্রথম পর্ব, তাই কাহিনী অনেকটাই ঘোলাটে মনে হবে। তবে ধীরে ধীরে সব রহস্য খুলে যাবে। কি পোলাপান, এই গল্প কি চলবে তোমাদের নাকি? তোমরা সকলে নতুন কিছু চাচ্ছিলে, তো কি মনে হয় এখানে কি নতুন ধাঁচ বা নতুন কিছু তোমরা পাবে? এটা কিন্তু একটু ইউনিক হতে চলেছে, যেটা আমার মনে হয় না কোনো ক্রিয়েটার এর আগে তোমাদের শুনিয়েছে বা তোমরা কোথাও শুনেছ। গল্পটা অনেক বেশি মজাদার হতে চলেছে। আমার মনে হয় এই গল্প শেষ হওয়ার পর অনেক বছর যাবত তোমাদের মনে এই গল্প দাগ কেটে যাবে। গল্পটি লিখেছেন মেহেদী হাসান রাব্বি। তো জানাতে ভুলবে না আজকের পর্বটি তোমার কাছে কেমন লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ এমন ইউনিক ইউনিক গল্প সুমন ছাড়া আর কেউই তোমাদের শোনাবে না। সো দেরি কেন, এখনই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং সাথে থাকো সুমন অন ফায়ারের। স্টে টিউন উইথ সুমন অন ফায়ার। আল্লাহ হাফেজ গাইস।